হেমন্তদার প্রথম গান তোমার মাঝে খুঁজে পেলাম, এটা দিয়ে আপনার প্রথম যাত্রা। তোমার মাঝে পেলাম খুঁজে আমার পরিচয়। পরিচয়, হ্যাঁ। তারপরে আমার ভুবন তাই তো আজি এমন মধুময়। বেশ, এই ওইটুকু বয়সে আমি ওই গানটা আমার দাদার রেকর্ড কেনার অভ্যাস ছিল, নতুন বেরোলেই কিনে আনতেন। মানে গান বাজনার বাড়িতে ছিল আমাদের মোটামুটি। দিদি গান গাইতেন, বাবাও খুব ভালো গান গাইতো, এরকম একটা ব্যাপার ছিল। আপনার বড় পড়াশোনা কোন স্কুল? পড়াশোনা এখান থেকে আরটি থেকে পাশ করে কলেজ বিদ্যাসাগর। বিদ্যাসাগর কলেজ, হ্যাঁ, আমার এখানেই সব। কাজেই তখন গান বাজনার একটা ব্যাপার ছিল বাড়িতে। তো ওই গান শুনে আমার এত ছোট আমি অমনি তাও তুলে গাইছি, কিন্তু ভালোই গিয়েছি। মানে ঠিক যতটা যে নকল করার চেষ্টা করেছি আর কি তখন থেকে। তো আমার জামাইবাবু ঠাট্টা করে আমাকে বললেন, এই শালি তোর প্রেমে পড়ে গেছি রে, এত ভালো গান গাইছিস। তো আমি বললাম, ওমা তাই, আমিও আপনার প্রেমে পড়েছি। জ্ঞানই তো নেই তখন, তখনও গান গাইছি আমি। বেশ। তারপর তো বাবা বললেন যে না, ওকে ট্রেনিং দেওয়ানো উচিত, ও গাইছে। আপনার বাবাই প্রথম? হ্যাঁ, বাবা মা সবাই অনুভব করলেন। আমার বাড়িতে ফ্যামিলিতে সবাই কিছু না কিছু, কেউ নাটক, কেউ গান বাজনা, সবাই ছিল আর ঠিক ঠিক, ভাইরা বোনরা। তো তারপরে আমাকে শেখাতে লাগলেন, মাস্টারমশাই দিলেন। মানে কোন ঘরানাকে প্রথম শুরু করলেন? প্রথমে এখানে লোকাল মাস্টারমশাই দিলেন, আধুনিক গানগুলো। তারপরে আমি ক্লাসিকে বিশারদ করলাম। এখানে গানের কলেজ আছে শিউড়ি থেকে, হ্যাঁ, সেখান থেকে আমি গানের কলেজ থেকে সঙ্গীত বিশারদ করলাম ক্লাসিকে। তারপর রবীন্দ্রসঙ্গীতে 5 বছরের কোর্স করলাম শান্তিনিকেতন। রবীন্দ্রসঙ্গীতে? হ্যাঁ, শান্তিনিকেতন থেকে। হ্যাঁ, বাহ। তারপরে আধুনিক শিখলাম কলকাতায়। প্রবীর মজুমদার, অংশুমান রায় এখানে আসতেন আমার বাড়িতে। আপনার বাড়িতে শিউড়িতে? হ্যাঁ, এসে গান শেখাতেন মাসে 2 বার করে। হ্যাঁ, এসে শেখাতেন। বাহ। পাশে আমার বাপের বাড়ি, ওই যে বড় বাড়িতে দেখেছেন নাকি জানি, নজরে পড়বে বেরোলেই, এটা আমার বাবার বাড়ি। আচ্ছা। মানে অবস্থাটা একটু উপরের দিকেই ছিল আর কি, সেই জন্য কোনো বাধা আসেনি। তো আপনি রামকৃষ্ণ সুরভারতী থেকে বোধহয় ক্লাসিক্যালের উপরে বিশারদ করেছিলেন। তারপর কলকাতায় গানের সঙ্গে আকাশবাণীর সঙ্গে আপনার অ্যাটাচমেন্টটা কিভাবে হলো? আকাশবাণী আপনার সন্ধান? একটা গল্প, হ্যাঁ, সেই গল্পটা একটু শুনুন। আকাশবাণীর গল্প হচ্ছে, আমি গান গাইতাম, গান গাইছি, খুব সবাই পছন্দ করছে। এখান থেকে এসে এখানে এলো মলয় পাহাড়ি এবং আমাদের নামটা কি এখনো বেঁচে আছে ভদ্রলোক, ওরা এসে আমার রেকর্ড করে নিয়ে গেল। তখন সেই জেলা বেতারে একটা অনুষ্ঠান, জেলা বেতার, হ্যাঁ, জেলা বেতারের অনুষ্ঠান। ওরা জেলা থেকে সব নিয়ে যেত, সব আর্টিস্টের গান রেডিওতে একটা টাইমে বাজাতো একদিন। একটা চেক দিত 15 টাকার, একটা 12 টাকার চেক, আমাকে 15 টাকা 15 টাকার চেক দিয়েছিল। হ্যাঁ, প্রথম পাওয়া। আর গানটা সবাই, গানটা গেয়েছিলেন মনে আছে এখন? হ্যাঁ। কোন গানটা? ঠাকুরগাঁয়ের বাড়িতে, ওইটাই প্রথম রেডিও তো, ওইটাই বলিও নদী বলি শুনবো। জানি না সেই গলা দেবে না, কিন্তু আপনার গলায় আপনার কিংবদন্তি গান। বলিও নদী, বলিও নদী, আর 2 মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। তোমরা গাইতে পারি না, ভাইরাল গান না এই যে, এই গানটা শোনাও তো আমাদের সৌভাগ্যের। তারপর আপনার আস্তে আস্তে এই গান গাইলাম, এতে গিয়েছিলাম জেলা বেতারের অনুষ্ঠানে। তা ওটা বাজলো, ওখানে আমরা সবাই গোল করে বসে রেডিও নিয়ে, তখন তো রেডিও নিয়ে বসে শুনছে। বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন অনেক যারা জেনেছে তারা আসছে শুনতে, বাজবে গানটা বাজবে, নিয়ে গান বাজলো, শুনলাম। 15 টাকা চেক দিয়ে গেছিল ওরা যখন নিয়েছিল। আর্য চৌধুরী আর মলয় পাহাড়ি, ওরা এসেছিলেন রেডিওর বড়, হ্যাঁ, বড় পোস্টেই ছিলেন আর কি। তারপরে আমাকে কিছুদিন পরে, আর্য তো খুব ভালোবাসতেন আমাকে, আর্য আগে থেকে পরিচিত ছিল আমাদের। আমার এখানে এসে অনেকের গান নিয়েছিল, আমারও নিয়েছিল।
তা আর্যদা হঠাৎ একটা চিঠি এলো কয়েকদিন পরে। আমি বললাম যে কি চিঠিটা এলো যে তোমাকে আমরা রেডিওতে বিহাই আর্টিস্ট করেছি, বিহার artist। ডাইরেক্ট বিহাই, একদম কোনো অডিশন ছাড়াই। হ্যাঁ কোনো কিচ্ছু নেই। প্রথম আপনি অডিশন ছাড়াই আকাশবাণীতে বিহার আর্টিস্ট হয়ে আপনি প্রথম। আমিই প্রথম। ঠিক, এবার কেউ ইতিহাস। ডাইরেক্ট বিহাই কেউ মানে পরীক্ষা দেয়। হ্যাঁ। তো সেই যাই হোক আমরা প্রথমে বুঝতে পারছিলাম বয়সটা অনেক কম, যে কি করে হলো। তারপরে দাদাকে বললাম, দাদা এখানে বিদ্যাপীঠ রামকৃষ্ণ বিদ্যাপীঠের হেডমাস্টার ছিলেন, ওই যে দাদার ছবি। আচ্ছা। দাদা খুব ভালোবাসতেন গান বাজনা, মানে স্কুল থেকে এসে আমার কাছে বসতেন, আমি সন্ধ্যাবেলায় গান বাজনা করতাম। দাদা হ্যাঁ এটা এইভাবে করো, এই কথাটা উচ্চারণটা এইভাবে করো, দাদা খুব ভালোবাসতেন। তো দাদাকে দেখালাম, দাদা বললেন তাই তো, এটা তো মনে হচ্ছে রেডিওর ব্যাপার, চেক তোকে নাকি ওরা বিহাই আর্টিস্ট করে নিয়েছে, এটাই তো দেখছি। দেখি তারপরে কয়েকদিন পরে আমার প্রোগ্রাম এলো কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে প্রায় প্রোগ্রাম এলো রেডিওতে। তো গেলাম, জানি না কি হবে, কিছুই জানি না। দাদাও গানের সঙ্গে নিয়ে গান গাইছি বসে, আমার সাথে বাজাচ্ছেন চন্দ্রকান্ত নন্দী, রাধাকান্ত নন্দীর ভাই, বাঁশি বাজাচ্ছেন, এবং পরিতোষ রায় বাঁশিতে আছে আপনার, সানায়ে আছে আলী হোসেন, আলী হোসেন আকবর, বিরাট নাম করা। হ্যাঁ, আলী হোসেন আকবর, উনি বাঁশিতে সানায়ে ছিলেন। পড়া পড়তে হয়, এমএ ক্লাসে পড়তে হয় তাদের। হ্যাঁ, ওটাতে আমারও আছে, আপনারও আছে। হ্যাঁ, ওখান থেকেই পড়েছি আপনার তত্ত্ব কথা কিছু। তা উনি সব আরও সব আছে আর্টিস্ট, সবই ওই রকম টপ আর কি র্যাঙ্কের। তাই তারা সব বাজাচ্ছে। আবার আমাকে বললেন যে তুমি ওই গানটা করো। কোন গানটা? যেটা আগে গিয়েছিলে, ওই বড় লোকে বলিউড নদী। হ্যাঁ, নিয়ে ওটা গাইলাম, আবার গাইলাম। নিয়ে চন্দ্রদা করলেন কি, আমার ওই যেটা ইয়ে ছিল ওদের রেকর্ডিংয়ের কাগজটা, ওটার নিচে আমার ঠিকানাটা ছিল। আচ্ছা। তো ওইটা উনি ছিঁড়ে নিলেন, ওই জায়গা থেকে ওইটা এমনি করে ছিঁড়ে নিলেন। ওটা এখনো আছে ছেঁড়া, এগুলো আছে সব। সেটা এটা এখনো আছে, ওইটুকু ছিঁড়ে নিয়েছে আবার ঠিকানাটা। আচ্ছা, ঠিকানাটা ছিঁড়ে নিলেন, নিয়ে বলুন তুমি রেকর্ড করবে। রেকর্ড আমি তো সব জানি না কিছু। আমার তো সঙ্গে দাদা এসছে বাইরে, দাদার সাথে কথা বলতে হবে, তার আমি কিছু সব জানি না, বুঝি না, আমি তো রেকর্ড সম্বন্ধে জানিই না কিছু। তারপর দাদাকে বললো, দাদা বললো যে হ্যাঁ পেলে, সুযোগ পেলে কেন করবো না রেকর্ড। তবে আমি বললাম দেখুন আমরা খরচা করতে পারবো না, কিছু খরচা করতে পারবো না, লোকে টাকা দিয়ে করে শুনেছি, খরচা করে আমি তা পারবো না। আপনারা যদি কেউ নিজে থেকে করেন। আর তখন রেডিওতে প্রত্যেক মাসে প্রোগ্রাম ছিল, কন্টিনিউ দিত। আচ্ছা, একটা কথা, আপনার আমি আনন্দ গোষ্ঠীগুলো একটা গোষ্ঠী আপনার পাড়ায় করেছিলেন? এটা আমি করেছিলাম। আপনি করেছিলেন? আমি তার মেন ছিলাম আর কি। আচ্ছা, এটা কেন আবার কি জন্য শুরু করেছিলেন? কেন করেছিলাম যে ধরুন ওই সময়ে তখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পরে শুরু হলো? বিয়ে হয়েছে, ছেলেও হয়েছে, ছেলের জন্ম 1 বছর পরে। তো আমরা করলাম কি, আমরা না কিছু করা দরকার। তখন সেই নকশাল পিরিয়ডে প্রচণ্ড ঝামেলা চলছে, ছেলে পিলেরা সব নষ্ট হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা কাজ করছে। আমরা বললাম না, একটু কিছু ভালো কাজের ব্যবস্থা আমাদের করতেই হবে, আমরা কিছু করি। আমরা বললাম কি, আমরা একটা গোষ্ঠী তৈরি করলাম। আচ্ছা, এই সেটার নাম দিলাম আনন্দ গোষ্ঠী। আনন্দ মানে মুখমণ্ডল। তো করে আমরা গান বাজনা কালেকশন করে গ্রামে গঞ্জে গিয়ে নাটক এসব করতে লাগলাম, তাতে ছেলেদেরকে টানতে লাগলাম, মানে সবাই সংস্কৃতি, নাটক এসব ছেলে মেয়ে সব এসো নাটক আমাদের সাথে করো, গান বাজনা যে যেমন জানো তাকে সেটা। হ্যাঁ, আসতে লাগলো না, প্রচুর ছেলে আসতে লাগলো। এবার তারা করলেও বিরাট আনন্দ গোষ্ঠী, বিরাট একটা ছিল, এত হয়ে গেল ছেলে মেয়ে যে প্রতিটি অনুষ্ঠানে সবাইকে যোগ দেওয়া যেত না। হ্যাঁ, কিন্তু সবাই থাকতো, কেউ কিছু করছে, কেউ কাজ করছে, অন্যান্য অভিনয় না করছে তারা, বা গান না করছে তারা। আপনি তার স্রষ্টা।
হ্যাঁ আমি এখন কি সেই গোষ্ঠী আছেন? মানে সেই মধ্যমণি আমি ছিলাম আর একদম কি। এখন সেই গোষ্ঠী কি আছে? এবং আমার বাড়িতে বসেই সেটা তৈরি হয়েছিল, আমার বাপের বাহ, বাড়িতে। কত সালে এটা? এটা কত সালে বলবো, খেয়াল নাই। 8-এর দশকে? না না না, আরো আগে, না তারপরে 8-এর দশকের শেষের দিকে, শেষের দিকে। 1990-92 হ্যাঁ, না 78-এর আমার রেকর্ড স্টার্ট হলো ওই সময় করেই ওটা করা হয়েছে। ও, তখন তখন? নকশাল পিরিয়ডে যখন নকশালের মেলাগুলো 71-72 চলছে, তো নকশাল। ওই তখনই আমাদের ওটা করা, তাহলে 73 তখনই ওটা করা। আপনাকে লোকে কদর করে আদর করে বলে, এখন দেখতেও পাচ্ছি বীরভূমের লতা, সুর হারিয়ে গেছে বীরভূমের লতা, আমরাও শুনতাম বীরভূমের লতা। এই লতাজির সঙ্গে আপনার কবে দেখা হয়েছে, বা লতাজির সঙ্গে আপনাকে এই তুলনা কেন করা হয়? সেটা এই সঙ্গীত হয়তো মানুষের ভালো লাগতো, আমি গান গাইতাম, লতাজির গান গাইতাম। লতাজির কোন গানটা আপনাকে খুব টানতো? লতাজি সব গানই গাইতাম, আমার ভীষণ যেমন ভালো একটা লাগতো। গান? যেমন ধরুন বাংলা গানও হ্যাঁ, গাইতাম, বাংলা গানই বটেই। হিন্দিও কিছু কিছু গাইতাম। হ্যাঁ, আর তখন তো এত হিন্দি রেওয়াজ ছিল না। হ্যাঁ, বাংলাটাই বেশি শুনতো। একটা গান যেমন ধরুন প্রথম লতাজির যে প্রথম গানগুলো, ওই গানগুলো গাইতাম। ওটা একটা দুকলি শুনবো। গান বলি আসলে অ্যাকচুয়ালি হারিয়ে যায়, জানেন তো, অনেক হারিয়ে যায়। এই জন্য উনি ছিলেন, সব মনে করিয়ে দিতেন। হ্যাঁ, আপনার ছেলেও তো মনে করে দিতেন, হ্যাঁ, স্বামীও করে ছেলেও দিতেন। দেয়, আর উনিও খুব হ্যাঁ। কিন্তু একদম হঠাৎ মানে এরকম হয়ে গেল। তো আচ্ছা, ওই যে লতাজির চেনা একটা আকাশ প্রদীপ জলে দূরে তারার পানিছে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরে তারার পানিছে। সতীনাথ দাস সুর ছিল গানটা। রবীন্দ্রনাথ দাস। হ্যাঁ, লতাজির প্রথম গান এটা, হ্যাঁ, প্রথম গেয়েছিলেন। এবং হিন্দিটাকে বাংলা করে, বাংলায় লিখতে গিয়ে হিন্দি করে লিখতে হতো, বাংলা ভাষাটাকে হিন্দিতে লিখে দিলে তোমার লতাজি গাইতে গাইতে পারতেন, ঠিক। হ্যাঁ, একটা কথা আপনার মুখ থেকে শুনেছিলাম, গুলশান কুমারের সঙ্গে আপনার অদ্ভুত একটা ও বাবা, সেই ইতিহাসটা একটু শুনবো। চরম সম্পর্ক হয়েছিল। মানে উনি আমাকে, মানে যখন এই গানটা আমার এই অবস্থা হয়ে গেল, প্রথম তো একবারে মানে সেই মানুষ উন্মাদ হয়ে গেল। মানে আপনার গান শুনবার জন্য মানে হয়ে থাকতো। কিরকম মানে বলে বোঝাতে Tragedy পারবো ঘটে না গেল, আপনাদেরকে। হ্যাঁ। আর গোটা সব জায়গায় যেখানে যাচ্ছি সেখানেই বাজছে আপনার গান। হ্যাঁ, আমাকে চেনে না, আমি ট্রেনে আসছি, গান লোকে আলোচনা করছে, দেখো এই গানটা যে বাজছে না, এই গানটা এতে এই মেয়েটা যেন তো অন্ধ, যে যাবো খুশি আপনাকে অন্ধ বলছে? হ্যাঁ, যে যা খুশি বলছে শুনছি, কিন্তু আমি আমি হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছি না। যে প্রতিবাদ করলে বলবে যে হ্যাঁ আমি সেই মেয়ে। হ্যাঁ, প্রতিবাদ করলে বলবো এই খেপে গেছে বোধহয়, বা আমার তখন আমার স্বামী সঙ্গে ছিলেন, উনিও বলতে পারছেন না। ও যে আমার বউ বলছে, বলবে খেপারে বউ বলছে, এরকম বলবেই লোকে, এরকম অবস্থা হয়েছিল আর কি। চুপ করে আছি আমরা, কিচ্ছু বলি না। মানে রেকর্ড বেরিয়েছে, রেকর্ডটা সাদা কাগজে, হ্যাঁ, কোনো নাম ছবি থাকতো না, শুধু একটা নাম শুধু থাকতো। নামটা ভিতরে আছে, হ্যাঁ। কিন্তু কভারটা একদম সাদা, সাদা, হ্যাঁ, হ্যাঁ। কভারে কিচ্ছু নেই, ছবিও নাই, কিছু নেই। ছবি ছিল না, প্রথম কভারে ছবি ছিল, এখনো আছে সেই গ্রামোফোন। শান্তিনিকেতনের মেলাতে গেছি, দাঁড়িয়ে আছি একটা দোকানে, রেকর্ড এসব দোকান দিতে ওখানে, সেখানে রেকর্ড বিক্রি হচ্ছে। তো একজন এসে বলছে যে ওনার রেকর্ড ও যে দিতে পারি, আমাকে চিনতে পারছে না, আমি দাঁড়িয়ে আছি, আচ্ছা, ওনার রেকর্ড দিতে পারি, কিন্তু ওর সঙ্গে আর একটা রেকর্ড নিতে হবে। বলে ঠিক আছে, ওনারা নিলেন, আবার একটা মালনা তখন ওটার দাম 12 টাকা, 12 টাকা ছিল, হ্যাঁ, প্রথম 12 টাকা, দুটো করে গান থাকতো। হ্যাঁ 2 টাকা। তার সঙ্গে আবার অন্য একটা রেকর্ড উনি নিলেন। সেই রেকর্ডটা বিক্রি হচ্ছে শান্তিনিকেতনের মেলায় 275 টাকা। তখনকার দিনে? তখনকার দিনে আমার সামনে, আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে চেনে না। আমি যদি বলতে যাই যে আমি সেই, মার খাবো। এইরকম ঘটনা আমার জীবনে সব ঘটেছে। সামনাসামনি। হ্যাঁ, সামনাসামনি, কিন্তু কাউকে বলতে পারছি না যে
আমি আমি সেই মেয়ে। এইরকম ঘটনা বহুত ঘটেছে। বাহ বাহ। তো কাজেই গল্প, আমার লাইফটা গল্প। গুলশন কুমার আপনাকে বোম্বে গুলশন থেকে কুমার উড়ে এসেছেন দেখবার জন্য একটা দেখবার জন্য না, উনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, হাওড়া স্টেশনে। হাওড়া আমি স্টেশন। নামবো, উনি দাঁড়িয়ে আছেন, না না সিঁড়ি থেকে আপনি ওখানে ট্রেনে- ধরবে আমাকে, স্টেশনেই ধরবে। হুম। তারপর তো ওনার সাথে অনেক কথাবার্তা হলো, উনি বললেন আমি ঠিক আছে আমি দেখি। এখন আপনি নামলেন, উনি- এখন তো আমি ওদের এতে কোম্পানিতে গানটা তখন করেছি। HMD তে আপনি, HMD না, এইচএমডিতে তখনও যাইনি। আকাশবাণীতে। আকাশবাণীতে তো করি। আর আমি তখন এই যে গানটা হয়েছিল প্রথম রেকর্ড, এটা হয়েছিল আপনার ওই ওটার নাম ছিল ওই যে ওদের ফ্ল্যাক্স বেরোতো, ইগল কমার্শিয়াল। ইগল কমার্শিয়াল, হ্যাঁ ইগল 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 ইগল, হ্যাঁ, হ্যাঁ। কমার্শিয়ালে এই গানটা ওদের রেকর্ডিং প্রথম। ওইটা গান হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেও এক গল্প। গান হওয়ার পরে ওদের কাছে গেলাম, কে আপনি, তারপর পরিচয় দেওয়া হলো। ও আচ্ছা, রেকর্ড তো নেই, মানে একটা রেকর্ডও পাইনি। ওইগুলো আপনাকে একটা রেকর্ড দেয়নি? সব শেষ না, আচ্ছা। রেকর্ড নেই। হ্যাঁ, প্রথম বললেন কি আপনি কে, তখন যে এরকম একটা রেকর্ড করেছিলাম, এরকম একটা রেকর্ড পাইনি, যদি আপনাদের কাছে। না, আমাদের কাছে তো রেকর্ড নেই, রেকর্ড একটাও নেই। হুম। বুঝুন এগুলো করে মানে বলি না, আমার জীবন লাইফটা গল্প। এই দুঃখ, হ্যাঁ গল্প অনেক ইয়েও আছে, মানসিক কষ্টও আছে আমার। Tragedy। হ্যাঁ, এগুলোও আছে। চলে এলাম, এসে আপনার ওই কলকাতার যে বড় সবচেয়ে বড় দোকানটা রেকর্ডিংয়ের, সিম্ফনি। সিম্ফনিতে গেলাম। সিম্ফনিতে গিয়ে একটা রেকর্ড কিনলাম 12 টাকা দিয়ে, আচ্ছা। কিনে বাড়ি এলাম। এসে আমার গ্রামোফোন ছিল বাড়িতে, তখনকার দিনে মানুষ ওই হ্যাঁ হ্যাঁ থাকতো তাতে সবাই। গরম, হ্যাঁ সে গ্রামোফোনে শুনলেন? বাজালাম, বাজিয়ে শুনলাম প্রথমবার। বাহ। তা বারবারই ওটা শুনছে সবাই, মা বলছে বাজায় ভালো লাগছে। আর আমার মা বলেছিলেন যে রেকর্ড করছিস কর এই কোম্পানিতে, কিন্তু যেদিন কুকুর ছাপ কোম্পানিতে গান হবে তো সেই দিন বুঝবো যে হ্যাঁ গান হলো। কোন কোম্পানিতে? কুকুর ছাপ, HMD। মানে এই ও যে আচ্ছা, কুকুর সাপ। কুকুর ছাপ, হিজ মাস্টার ভয়েস। হ্যাঁ, কুকুর বসে আছে, Yes, সেই তখন কুকুর ছাপই বলা হতো, ঠিক তখন আছে। ওইটাই তো জনপ্রিয়। কুকুর ছাপ কোম্পানিতে ওই গান বেরোলে। কোম্পানিতে বেরোলে জানবো যে তোর গান হলো। আচ্ছা। আমার মা বলেছিলেন। তা মা খুব গান বাজনাও ভালোবাসতেন, ভালোবাসতেন, খুব ঠিক ঠিক ঠিক। আপ টু ডেট ছিলেন তখনকার দিনে আমার মা, কারণ মায়ের বাবা ছিলেন IPS। ও তখনকার যে সাহেব আমলের, সমৃদ্ধ। সাহেবের আমলের IPS, একদম। সেই তার মেয়ে, বড় মেয়ে মা, বনদিয়ানা মানে ভীষণ আদরের, ভীষণ শৌখিন। এবং অদূরদর্শী হ্যাঁ, বটে বটে। সবাই মানে তো আপনার এই আধুনিক গানের পর্ব ছেড়ে ছেড়ে স্পেসিফিক পল্লী গানের এই ঝোঁক বা ন্যাক, এই ওয়েটা আপনি বাঁচলেন? এইটা এলাম, এই যখন আমরা আনন্দ গোষ্ঠী করলাম, তখন আমরা ওই যত গ্রাম্য এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লুপ পেয়ে সমস্ত সংস্কৃতি। সব রকম। হ্যাঁ, এই পুরোনো গান সব, এই ঝুমুর, ভাদু, টুসু, মনসা, মনসার গান, সমস্ত মানে লোক চলে কালচার যাচ্ছে, গুলো, শেষ হয়ে যাচ্ছে। সেগুলো আমরা তখন ঠিক করলাম preserve করার ওই চেষ্টা। গানগুলোকে আমরা তুলে আনবো। আচ্ছা। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমাদের কয়েকটা ছেলে ছিল, তারা গান বাজনা করে, তাদের হলো ওই কাজ, সব কালেকশন করা আর এনে আনতো। আমি ওদের মধ্যমণি, আমি গান গাইতাম, আরো সবাই, আপনি সবাইকে তোলাতেন? হ্যাঁ, তোলাতাম, আরো সবাই ছিল, আরো গাইছে অনেকেই। নিয়ে এইভাবেই ওই গানগুলোকে আমরা কালেকশন করতে লাগলাম। আচ্ছা আচ্ছা। এই একবার গানগুলো আপনি প্রচুর মঞ্চ করতেন তখন, মানে সারা বছর বোধহয় প্রচুর মঞ্চ। আমি একবার শুনেছি বোধহয় হ্যাঁ, 28 তারপর দিনে program- ফেব্রুয়ারি মাস, বোধহয় এক মাসে আপনার 32টা প্রোগ্রাম করতে হয়েছে, তাই কি? হ্যাঁ 28 দিনে ফেব্রুয়ারি মাস, মানে এক মাসে। এবার আপনার কাছ থেকে শুনবো নির্মলেন্দু চৌধুরী, ভূপেন হাজারিকা, মানে বাংলার সঙ্গীত জগতের লিজেন্ড পার্সনদের সঙ্গে আপনার খুব ক্লোজ কন্ট্যাক্ট এবং একটা সকলকে নিবিড় পেয়েছি সম্পর্ক ছিল। আমি সকলকে সেই পেয়েছি এবং আপনাকে ছুঁয়ে সেই নিবিড় দিনগুলোর কথা একটু জানতে চাই। আমাকে সকলে ভালোবাসতো, কারণ আমি ওদের সকলের জুনিয়র ছিলাম একদম। এবং প্রচণ্ড ভালোবাসতো আমাকে সবাই। নির্মলদা বললেন যে দেখ স্বপ্না, আমরা যেটা পারছিলাম না তুই সেটা করলি, তুই কোনটা? করে দেখিয়ে দিলি
কোনো পরিবর্তন আনতে পারছিলাম না। কোনটা? ফোকের ফোকে, আচ্ছা। কেন ওই ফোক ভরে রেডিও বন্ধ করে দেয় তখন আমাকে। ফোক মানে পল্লীগীতি শুনতো না। বলা হতো। হ্যাঁ, পল্লীগীতি। হ্যাঁ। পল্লীগীতি রেডিওতে যেমন দুপুরে একটা অনুরোধের আসর বলে হ্যাঁ, হতো। অনুরোধের আসর হতো। তখনকার দিনে বেলা 1:40 থেকে আরম্ভ হতো। হ্যাঁ। এরকম একটা ছিল, আমিও শুনেছি অনেক। আমিও তারপর হিন্দিতে ভুলে গীতের গীত হতো। হ্যাঁ, ওগুলো হতো। পল্লীগীতির গান, হ্যাঁ। তো ওই তখন ওই রেডিও বন্ধ করে দিতে হতো। পল্লীগীতির হ্যাঁ, আসরটা। সেই পরিবর্তনটা আমরা আনতে পারছিলাম না। সেই সময় আপনার গান চালিয়ে নির্মলদা চালিয়ে নিজের মুখে আমাকে বলে গেছেন, আশীর্বাদ করে গেছেন। তো সেটা তুই এনেছিস। নির্মলেন্দু চৌধুরী। মানুষের মনে তুই যে কিভাবে দাগ ঢুকে কেটেছে। গেছিস কোকে, আমরা ভাবতে পারছি না যে তুই আমার মানে পল্লীগীতিতে এই অবস্থা করতে পারি। একটা আমি আশীর্বাদ দিগন্ত করছি। উন্মোচন করেছেন। আমি আশীর্বাদ করছি যে অনেক অনেক বড় হবি। আর সেই আশীর্বাদই আপনার হ্যাঁ, মাথায় ঝরে পড়েছে। সত্যিই তাই। বড় লোকের বেটিলো, এই গানটা দিয়ে আপনি সকলের কাছে লম্বা লম্বা চুল হয়ে ঝরে পড়েছেন আজও। ছোট ছোট ছোট। কিন্তু আপনার ছোট ছোট চুল, আপনি বোধহয় কোথাও কেউ আপনাকে দেখে এই সেই বড় লোকের বেটিলো, তখন কোনো একটা বাচ্চা বলে উঠেছিল, ওই বাবা এর লম্বা চুল কই, বলেছে নাকি? একটা গল্প এরকম শুনেছি, বলুন তো সেটা। ওটা আপনার ওই আমি গেছি প্রোগ্রামে, ওই কোন দিকে এইদিকে কলিয়ারি এদিকে যাই, দুর্গাপুর। ওইদিকে একটা হবে হয়তো। তা একটা বাচ্চা ওর বাবার সাথে আমাকে দেখতে এসছে, বসে আছি এখানে। আপনি গ্রিনুমে বসছিলেন? হ্যাঁ, ঘরে বসে আছি, সব দেখতে এসছি। দেখে অনেকক্ষণ দেখলো, ছোট্ট বাচ্চা, একটা মেয়ে নিয়ে। তারপর দেখে বলছি, কই বাবা লম্বা লম্বা চুল তো নয়। ও বাবা, মানে এমন অবস্থায় ছিল ওইটুকু বাচ্চাদের মনেও নানা ওই রকম লম্বা ঘুরতো। চুলের আপনাকে দেখে হ্যাঁ। মনে হয় লম্বা চুলের কোনো একটা বড় লোকের বেটি এসছে। নানা রকম ঘুরতো। ঠিক। আরে এই মানসী আমাদের মানবদার মেয়ে, আচ্ছা। মানসী বলেছিল বাবা গান শেখাচ্ছে, তখন মানুষই ছোট, গান শেখাচ্ছে, হারমোনিয়ামে গান তুলছে, গাইবো না। ওর বাবাকে বললো, কেন গাইবি না? না, বড় লোকের বেটি শেখাতে পারবে, বলিও ননদি শেখাতে পারবে, তাহলে গাইবো, তাহলে গাইবো না, কোনো গানই গাইবো না। মানবদা বলছে, জানিস আমার এই অবস্থা, তোর মেয়ে, আমার মেয়ে আমাকে এই কথা বলছে। আমি আমার মানবদের সঙ্গে রেকর্ডিং ছিল, স্টুডিওতে গল্প হচ্ছে সব, যে দেখ তোর গান তুই কী করেছিস, আমার এইটুকু মেয়ে সেও বলছে তোর গান ছাড়া গাইবো না, কোনো কিছু গাইবো না। তখন মানুষের ছোট অনেক। কিভাবে প্রভাবিত করেছিলেন সেই মানুষের সময়টা? মনে ঢুকে গেছে। হ্যাঁ, এইটাই, এই যে মানুষ, মানে আমার এগুলো গল্প। আমি একটা জায়গায় প্রোগ্রামে গেছি, সেখানে আমাদের একটু যেতে দেরি হয়েছে। তো পাবলিক খুব চিৎকার করছে, গাড়ির ধাক্কা দিচ্ছে, আমি ওর ভেতরে আমি গাড়ি আছি, আর সব নেমে গেছে সবাই। আমি ভাবছি যা কী হলো, আমি পুরো কী হবে, গাড়ি উঠে যাবে নাকি। তো কী না, গাড়ির ভেতর থেকে বড় লোকের বেটিকে নামাও। আমার নামই ছিল বড় লোকের বড় লোকের বেটি। আচ্ছা। স্টেজে তোলো, ওখানে দাঁড় করাবো, আমরা দেখবো আগে নিয়ে, তারপরে তো ওখানে এত দেরি কেন হলো। আমার বাবা আজকে কলকাতাতে ইন্দিরা গান্ধী এসেছে, যার জন্য জ্যাম ছিল খুব রাস্তায়, আমাদের একটু ওই জন্য দেরি হয়েছে। সবাইকে বললাম আপনারা কিছু মনে করুন না, আমরা এই অসুবিধায় পড়ে গেছিলাম। না, আমরা 3টে থেকে বসে আছি, আমরা ইন্দিরা গান্ধীকে চিনি না, বড় লোকের বেটি কেন দেরি করি। মানে গ্রামের তো একেবারে প্রধানমন্ত্রীকে তারা অপেক্ষা করে চেনে না, গ্রামের লোক তো একদম গ্রাম, তারা যত আমি চিনি না, আমরা বড় লোকের বেটিকে চিনি, বড় লোকের বেটি কেন দেরি করলো, কখন 3টে থেকে বসে আছি দেখবো বল বড় বেটি। ঠিক আছে আপনারা, হ্যাঁ, এটা আপনার সবচেয়ে বড় পাওয়া। অনেক 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 রকম। এই যে আমাকে হিন্দি, যেখানে ধরুন হিন্দি সব জায়গায় নিয়ে যাচ্ছে, তাই বললাম যে আমাকে এইসব জায়গায় কেন আনেন আপনারা, বাড়িতে এসছে। আমরা দেখুন সবই তো, বলুন না না, আমাদের ওখানে ডিমান্ড, মেয়েদের ডিমান্ড, যে বড় লোকের বেটিকে আনবে, আমরা দেখবো, বড় দেখবো, আমরা দেখবো। তা নিয়ে যাচ্ছে অনেক। আপনি এত টাকা পয়সা দিয়ে আপনারা নিচ্ছেন কেন আমাকে, আমি তো হিন্দি অত গাই না, গাইতে, হ্যাঁ বাংলা। না না, কিছু হিন্দি গাইতে হবে না আপনাকে, আপনি শুধু বাংলা গানই গাইবেন। এই বড় লোকের বেটি আর ঠাকুর জমায় 3বার করে গাওয়া করানো, 3বার, হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে। আর স্টেজে পয়সা মানে আমার হ্যান্ডসগুলো বসে বাজাচ্ছে, তারা পয়সা কুটেছে, পকেটে হচ্ছে, আমি তার নিয়ে কুড়োতে পারি না। আরে ভালো তো বেরিলাম, তারা পয়সা, টাকা পয়সা ছুটছে সব, আর ওরা সব কুড়িয়ে নিয়ে পকেটে পড়ছে, নিজের পকেটে। হ্যাঁ, সত্যি এগুলো সরস্বতীর আশীর্বাদ ঝরে পড়ছে। এত রকমের মালা দিত আমাকে, জানেন,
মানে চকলেটের মালা, এত বড় বড় মালা, পা অবধি আচ্ছা। লম্বা সব, টাকার মালা, লজেন্সের মালা, বাবা, তারপরে আপনার ফুলের মালা তো আছেই। নানা রকম ফুলের মালা, কত রকমের ফুল, সে এক একটা এক এক রকমের। তারপর কাগজের মালা, চকলেটের যে একটা কাগজ হতো তখন কেউ ঘুরে দিত, হ্যাঁ, হ্যাঁ, সেই রঙিন রঙিন কাগজ, সেই কাগজগুলো দিয়ে মালা তৈরি করে, সেই মালা মানে অভিনব জুতোর মালাটা কেউ দেয়নি। না না, এটা কিন্তু এইসব মালা এত পেয়েছি, এত, আর ঝিনুকের মালা, শাঁখের মালা, না, মানে সেটা আপনার ঘরে এই যে মানে স্বেচ্ছাসেবক বাহিনীর মানে হ্যাঁ, এই তো যত মণ্ডপে যা পেয়েছেন মানে সে সব নয়, সব নয়, অনেক নষ্ট হয়ে গেছে। সেগুলোকে রেখেছেন, মানে সমস্ত ক্লাবকে আপনি কিছুটা এখনো আঁকড়ে রেখেছেন। এটা দেখে একটা অন্য অনুভূতি হচ্ছে। মানে এই একটা শিল্পী কত জায়গায় গিয়ে তাদের যে স্মৃতি বহন করে এখনো সেটাকে যত্ন করে তার ঘরে ঝুলিয়ে রেখেছেন এর মধ্যে বেডরুমে। সম্মান কিছু আছে বলুন? না না, অবশ্যই আছে, তবে সব আমি- প্রতিটা পরতে পরতে ভালোবাসা এই মিশে যে আছে। এই যে সম্মান পেয়েছি, আমি ওই জন্য ছেলেকে বলেছি, বাবা উত্তরীয় আর ফুল কোনো জায়গায় ফেলে আসবে না। ঠিক। এটা সকল জায়গায় সকল চলছে সকল তাই। শিল্পীদের উদ্দেশ্যে বলুন, যারা আজকে ভিডিও বাংলায় কখনো অসম্মান দেখছেন। করবে এই যে দিদি ফুলটা ধরে আছেন, হ্যাঁ, এই আজকাল ফুল পৃথিবীর ঈশ্বরের দেওয়া ফুল। আজকাল তো করে কি, সব আর্টিস্ট ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, আমিও দেখেছি অনেক আর্টিস্ট, কিন্তু এটাকে নিতে নেই। কখনো না। আমার খুব রাগ হয়, আমি বলেছি বাবা আর কিছু নাও না নাও, ফুল আর উত্তরীয় হ্যাঁ কোনো দিন অসম্মান করবে না। সেটা আপনি সম্মানের তুমি সঙ্গে সম্মান যে করে এখন নিয়ে আসবে। রেখেছেন, এটা আপনার মানে আপনার এই স্রষ্টাকে আপনার সম্মান দেন। আমার উত্তরীয় বলতে সব শাল, না, এটা একটা ভালো কথা আমাকে যে বললেন। উত্তরীয় দিত যে সব শাল, আমি, শালই দেওয়া ছিল। ব্যক্তিগতভাবেও আমি এখনকার দিয়ে অনেক জায়গায় দেখেছি যে ফুলের তোড়া দেওয়া হলো, হ্যাঁ। ফুল দেওয়া হলো, ওটা খুলে ওখানে রেখে দিল, হ্যাঁ, চলে গেল। ফুলের ইয়েটা করে দিল। আমি রেখে দিতাম ঠিকই, আমি কিন্তু আসার সময় নিয়ে আসতাম, হ্যাঁ, কিন্তু যেন কেউ হাত নিয়ে না যায় আমারটা, ঠিক, পড়ে ঠিক। যায়। এই যে শ্রদ্ধা আমি কোনো ভালোবাসাকে সময় বহন ফেলে করা। আসতাম না। হ্যাঁ, ছেলেকেও শিখিয়েছি এটা। এখনো গ্রাম বাংলায় মনসা হ্যাঁ, পুজো ঠিক হলে বলেছেন। দিদি, জয় জয় মা মনসা, ওই যে আপনার গান, আর বেহুলা কেঁদো না গো, আর কাঁদিলে লখার পাবে না, মানে ওই গানটা আমাদের শুনে শুনে আর মনে হতো এরকমই। হ্যাঁ, বেহুলাকে ভালোবাসা, মানে বেহুলার সঙ্গে মা মনসার এই যে দ্বন্দ্বের অবসান ঘটানোর যে বন্ধন, এক লাইন এটা শুনবো, জয় জয় মা মনসা। পারবো কি গাইতে? চেষ্টা করবেন ভাঙা গলায় আপনার। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তাই তো, সেই সুরটা পেলাম, জয় মা মনসা, একদম মা মনসাকে সঙ্গে রেখেছেন। আর বেহুলার গানটা, বেহুলার জন্য বেহুলা কেঁদো না গো, আর কাঁদিলে লখাই পাবে না, বেহুলা কেঁদো না গো, আর কাঁদিলে লখাই পাবে না, বেহুলা কেঁদো না গো। লোহার বাসর লোহার বাসর লোহার বাসর ঘর, সেই ঘরেতে ছিল মাগো সোনার লক্ষিন্দর। কি অসাধারণ কথা, তার সঙ্গে দিদির সেই কণ্ঠ আজও কানে বাজে আমার। মাগো লোহার আচির, লোহার পাঁচির, লোহার বাসর ঘর, আর সেই ঘরেতে খেলি মাগো সোনার লক্ষিন্দর, বেহুলা কেঁদো না গো, আর কাঁদিলে লখাই পাবে না, বেহুলা কেঁদো না গো। হারিয়ে নস্টালজিক হারিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ আর আপনার ওই একটা গান গেয়েছিলেন যেটাকে মানে আপনার গলায় আমাদের মনে হতো একটা চড়া গলার সব দিয়ে আপনি সবসময় শুরু করতেন। আমি ডিস্টার্বে গান গাইতাম। হ্যাঁ, কিন্তু আপনাকে দিয়ে অনেক গান বোধহয় ম্যাচ করানো মানে চাইলেও হতো না। হ্যাঁ। অন্য ডুয়েট অরুন্ধতী অন্য চৌধুরী বোধহয় অন্যের সাথে। আপনার সঙ্গে ম্যাচ। অরুন্ধতী অরুন্ধতী। গাইছে বেহুলা লক্ষিন্দরের একটা লং প্লে সিনেমাতে, হ্যাঁ, বেরিয়েছে, লং প্লে। এলপিতে, হ্যাঁ, এলপি হচ্ছে তো আমাকে ওই নেতা ধোপানির রোলটা আমাকে দিয়েছে, আচ্ছা, হ্যাঁ, আর বেহুলার রোলটা করছে আমাদের, অরুন্ধতী চৌধুরী, হ্যাঁ, শিবাই চট্টোপাধ্যায় স্ত্রী। আর মানবদা করছেন ওই চাঁদ চাঁদ বেনে, বেনের। হ্যাঁ, চাঁদ বেনে। তো এই চেম্পিতে হচ্ছে, হুম, তা কিছুতেই গলা ইয়ে করতে সাবে মিলছে না। একসঙ্গে দুজনে যখন গাইছি তখন ম্যাচ করছে না। হুম, মানে আমার গলা খুব চড়া গলা ছিল, আমি একেবারে টপে গাইতাম,
ডিসার্ভে। আর ওরা তো একটু একটু কায়দা করে গাইতো, আর শিল্পীরা সেই, আর আমার খোলা গলায় আমি গান গাইতাম পরিষ্কার একবার নিজের গলায়। তো সে আমার সময় কাঁটাটা একবার সোজা উঠে যাচ্ছে আর ওদের সময় নেমে যাচ্ছে, আর যতবার আমি গাই ধরছি কাঁটা সোজা একবার উঠে যাচ্ছে টপে গলা। দিয়ে তারপর আবার যাই হোক করে ব্যবস্থা করা হলো, স্কেল বোধহয় একটু নামালো, তারপর ওরা নিজেরা আবার অ্যাডজাস্ট করে নিল আপনার গান। করে আবার নিজের করলো। এই যে টপ্পা, ঠুংরি, ঝুমুর, আধুনিক গান, ভাদু গান, টুসু গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মাঝি মাল্লা, এই এত রকমের ঘরানার গানকে মানে লোকসঙ্গীতের ঘরানাকে আপনি ব্যালেন্স করতেন। সব গেয়েছিলাম, সব রকম গান গাইতাম, ভাটিয়ালি, ভাটিয়ালি। তারপরে সব গেয়েছি, মানে সব রকম গানই আমি গেয়েছি, রেকর্ডও করেছি। আচ্ছা, এখনো কি সঙ্গীত চর্চার আছে? আর পারি না, আর চর্চা মানে হারমোনিয়ামের দিকে তাকিয়ে সব হারিয়ে গেছে, আর ভালো লাগে না, সব হারিয়ে। এটা 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 কোন যে যে লোকটা ছিল আমার গানের প্রেরণা সব কিছু একদিন আমাকে ছাড়িয়ে, 50 বছর বিয়ে হয়েছিল, 50 বছরে একটা দিন খুঁজে পাই না যে আলাদা ছিলাম কিনা। একসঙ্গে আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন সব সময়, সব সঙ্গীতে, সাধনায়, সঙ্গতে, সব কিছুতে, সব কিছুতে। তিনি কি আপনার 1 বছর হলো গেছে, কিন্তু এটা চলে তো যাওয়ার পরে কত মার্চে 30 তারিখ গেছে। কিন্তু এটা কেউ তো মেনে নিতে হবে আমাদের। কিন্তু তাই বলে আপনার সাধনার ক্ষেত্রকে মানে আপনার চোখের জল মানে আমরা সরস্বতীর চোখের জল বলে মনে করি। আসলে এত বড় সহযোগী ছিল যে ওর, হ্যাঁ ওর এতে আমি আরো আমার সব কিছু মনে করিয়ে দেওয়া, সব কিছু ধরিয়ে দেওয়া, গান তুলে দেওয়া, গান লেখা, সবই তো ওনার বেশিরভাগই। তো কাজেই আর যেন সব হারিয়ে গেছে মনে হয় আমার কাছে, আর পেরে উঠছে না, বয়সও হয়েছে আর পারিও না। ভূপেন হাজারিকা মানে ভূপেন হাজারিকার সঙ্গে আপনার বোধহয় একটা কোনো গানের কথার একটা স্মৃতিকথা আছে। হ্যাঁ, ভূপেনদা আমার অনেকগুলো গানে সুর করেছিলেন। একটা গান তার মধ্যে হচ্ছে পান খেয়ে যাও, পান খেয়ে যাও, পান খেয়ে যাও, বাংলা মিঠা পান, ওই একটা করেছিলেন। আর একটা গান সুর করুন, ও বাড়িতে, আমি বাড়িতে যেতাম। এখানে এসেছেন ভূপেনবাবু? ভূপেনদা সিউড়িতে আসে। আচ্ছা, সিউড়িতে কোনোদিনও ভূপেনদা আসে। আচ্ছা, আপনি যে আপনার এই শিউরির একটা স্পেসিফিক একটা গলার টোন আছে, যে একটা গান আপনি গেয়েছেন, কাঠপুরাতে বেলা যায় ও মা, এটা খুব লো টোনে গেয়েছেন। ওটা অংশুমানদার সুর, প্রবীণ মজুমদারের লেখা। কিন্তু ওই গানটা মানে প্রাণ টানে আমাদের, মানে আপনার মানে মাটির কথা বলছেন। হ্যাঁ, ও গানেও তুলনা হয় না। গান গাইতে পারবো কিনা জানি না, আমার একটা মানে সব গানের মধ্যে ওটা একটা শ্রেষ্ঠ গান, শ্রেষ্ঠ গান, মানে সঙ্গে সঙ্গে বুক জুড়িয়ে যায়। হ্যাঁ, পারবো কিনা জানি না। যদি এক লাইন, কাঠকুড়াতে বেলা যায় মা গো মা, বুকের মধ্যে আগুন জ্বলে, খরাই জ্বলে গা, পেটের মধ্যে আগুন জ্বলে, খরাই জ্বলে গা, খয়রাতিতে পেটের জ্বালা আর তো জুড়াই না, কেউ খেতে দিলে না মা গো মা, কাঠকুড়াতে বেলা যায় মা গো মা। মানে কিংবদন্তি শিল্পীর কিংবদন্তি গলায় সেই নস্টালজিক গান কিন্তু আমরা লাইভ শুনছি। স্বপ্না চক্রবর্তী, আপনারা দেখছেন স্বপ্না চক্রবর্তী গলায় তার নিজের সেই স্মৃতি রোমন্থন করা সেই বিখ্যাত গানের কিছু কিছু কলি। তিনি পুরো হয়তো এই বয়সের ভারে গাইতে পারছেন না, আবেগে তিনি কিছুটা মধ্যমান, তবুও তিনি আমাদের আবদার তিনি সামলাচ্ছেন। এবারে কৃষ্ণ মানে এই রাঙাবাবুরে শিমুল ফুলের রং লেগেছে, হ্যাঁ, আমার কর্তার লেখা সুর, এটা বোধহয় আপনার স্বামীর লেখা সুর। তার স্মরণে এই গানটাও একটু শুনবো। উনি তো ওই বাইরে ট্যুরে যেতেন, সেখানে কোথাও এক জায়গাতে উনি বললেন, আমি দেখলাম যে পড়ন্ত রোদে যেন ওই মেয়েগুলো কাজ করছে, আর ওদের যে ওই কয়লা খনির মালিক টালিক যারা ম্যানেজার, তারা দাঁড়িয়ে কাজ করাচ্ছে, সে আর কি মালিক, সে ভদ্রস্থ চেহারা,
তা এইটাকে কল্পনা করে নিয়ে গানের মধ্যে দিয়ে। উনি গানের মধ্যে ওইটা দেখে ওর মাথাতে এলো আর কি গানটা, যে ও দাঁড়িয়ে আছে আর এই মেয়েগুলোকে মানে রাঙাবাবুরে আর কি। রাঙাবাবুর বলে মানে বসকে ওনাকে তারা বলছে, বলছে, হ্যাঁ, হ্যাঁ। ও রাঙাবাবুরে এই সুরটা কে দিয়েছিলেন? ওনার ওনারই লেখা, ওনারই সুর। হ্যাঁ। ওনার স্মরণে এই গানটা সম্ভব, আপনার স্বামীর স্মরণ। ও রাঙাবাবুরে শিমুল ফুলে রং লেগেছে, সত্যি কথা বলতে তোকে আমার মনে ধরেছে, ও রাঙাবাবুরে শিমুল ফুলে রং লেগেছে। তাই তো পারছি মানে না বলে কষ্ট। সত্যি কথা, তিনি আজকে তার স্বামীর লেখা, স্বামীর সুর দেওয়া গান, যিনি তাকে সঙ্গ ছেড়ে যাননি, তাকে স্মরণ করে তার জন্য সেই গলায় সেই স্মৃতিকথা রোমন্থন করছেন। ওনার শুধু একটা ওই গান নয়, প্রচুর প্রচুর ভালো গান আপনি গান আছে, গেয়েছেন, হ্যাঁ। আর প্রচুর নামি নামি গান আছে, মানে ভালো ভালো গান আছে। যেমন ধরুন ওই গানটা, ওই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ, 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে হরে, ওনার লেখা, কোনো মিউজিক নেই। মানে এটা আমার গানটা সমানে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপূর্ব শুনলে না মানে, উইদাউট এনি মিউজিক। হ্যাঁ হ্যাঁ, সামান্য শুধু ওই একটু বেহারা ইয়ে আছে। হ্যাঁ, এক টেকিংয়ে গানটা গিয়েছিলাম, জানেন তো, একটাই HMV তে। বড় গান। তা ওটা আমরা এই ইয়েতে শুনেনি না, এখানে তো শুনতে পারো, হ্যাঁ 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 হ্যাঁ, এই ফোনে। ফোনে শুনতে পাবো। যাক, আমি এটা শোনা হয়নি হরে কৃষ্ণ ফোনে গানটা। আমার 1000-এর উপর গান দেওয়া আছে, হ্যাঁ, আমি তো শুনেই বলে আছে, এই গানটা শুনেন, শোনার মতো গান, বেশ, মানে আমার নিশ্চয়ই জীবনে একটা বেস্ট গান। এই হরে কৃষ্ণ গানটা হ্যাঁ, ও অপূর্ব, মানে আমি নিশ্চয়ই এটা মিস করে গেছি। খানিকক্ষণ শোনার পরে না সব স্তব্ধ হয়ে যায়। আচ্ছা, বউ দিদি গো আমার আইবুড়ো নাম আর খুঁজল না, এটা কার লেখা? এবং শিবদাস দার লেখা, শিবদাস ভট্টাচার্য। সুমন দাস সুর। হ্যাঁ, এই যে পিরিয়ডের গানগুলো, দিগো আমার এই বুড়ো নাম আর ঘুচলো না, বৌদি দিগো আমার এই বুড়ো নাম আর ঘুচলো না, কত ফাগুন তো এলো তবু আমার লগন এলো না, বৌদি দিগো আমার এই বুড়ো নাম আর ঘুচলো না। কত মজা মানে করে গ্রামে গ্রামে এই গানটা না, যদি কোনো বড়মের বিয়ে না হয়, লোকে মজা করতো, রাইবুড়ের নাম ঘুষলো না রে বৌদি, তোর ঘুষলো না। এখন এই টোন করে তাদেরকে এই ব্যঙ্গ করা হয়। মানে কত মজা করে গাইতাম, এখন মনে হচ্ছে এই গানটা আমরা গান শুনি, দিদির গান সবাই কম বেশি শোনেন, প্রচুর শুনতেন একসময় প্রজন্ম, কিন্তু গানের পেছন যে ইতিহাস, শিল্পী তার নিজের কণ্ঠে তার ইতিহাস শোনাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়তি পাওনা। আজ আমরা বিটু বাংলার তরফ থেকে আপনাদের এটা শোনাতে পারছি এবং আমরা শুনে ধন্য হচ্ছি স্বয়ং। এবারে যে আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে, ইতিহাসটা বলে এটা গানটা গাইবে কেন? এই গানটা এত খুব টানতো আমাদেরকে। না, না, এটা তুমি না, তোমার জন্য না। হ্যাঁ, এই কচি ছানাটা বড় যখন তখন বলে আমায় মা বাবা তোমারকে। আমার মা কালকে শুনছেন, আমি মাকে শোনাচ্ছি এখানে আসে বলে, মায়ের কাছে বলছে আমার মা আপনার গান সব ভীষণ ভক্ত। আমার মা চোখে দেখে না, আমি কান শুনে বলি মা বলো তোর কার গলা? স্বপ্না চক্রবর্তীর গলা। কি গলা? আপনার সব গান মায়ের মুখস্থ। মা গো আমি তার কাছে যাচ্ছি। ওই সময়কার মানুষটা কেউ আমাকে বলেনি। আমার মা যারা বাবা আছেন, মানে এখনো রেডিও শুন মা সকাল হ্যাঁ, থেকে। সব ভাই আমার গান। মানে আপনার প্রতিটা গান মাদের তবে স্মরণে আছে। আপনাদেরকে আমি মানে বললে আমি যে রিকোয়েস্টই করছি, হরেকৃষ্ণ গানটা আপনার শুনুন। নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই শুনবো, মানে শোনার পরে ভাববেন যে হ্যাঁ দিদি কেন বলেছিল। নিশ্চয়ই শুনবো। আমি মিস করে গেছি দিদি। হ্যাঁ, চুপচাপ ওই গানটা শুনবেন, কিছুক্ষণ না মানুষের হুঁশটা থাকে। স্পিরিচুয়াল পাওয়ার চলে আসবে। হ্যাঁ, মানে খানিকক্ষণ মানুষ কথা বলতে পারে না গানটা শোনার পরে। ঠিক ঠিক, ওই গানটা মানে বেস্ট গান একটা Best। আমার গানের। হ্যাঁ, বাহ। তো আর কি বলবো শুনুন, আমার সঙ্গে এমন কোনো শিল্পী নাই সেই যুগের যাদের সম্পর্ক ছিল না, সিনেমা আর্টিস্ট বলুন আর গানের বলুন। আমি মিঠুন তার সাথে প্রচুর প্রোগ্রাম করেছি, রফি সাহেবের সাথে প্রোগ্রাম করেছি। একসঙ্গে। রফি সাহেব স্টেজে বলেছেন উঠে যে আমি বাংলায় এসে অনেক প্রোগ্রাম করলাম আর অনেক আর্টিস্টের সাথে প্রোগ্রাম করলাম। মোহাম্মদ রফি বলছেন? দেখলাম অনেক আর্টিস্ট হিন্দিতে বলছেন আমাকে,
দেখলাম, কিন্তু স্বপ্না চক্রবর্তীর মতো শিল্পী আমি দেখিনি এবং ভবিষ্যতে অনেক উন্নতি করবে, যে নিজের গলায় গান করে, একদম নিজস্ব, ব্র্যান্ড। কারো নকল করে না, উনি নিজে দাঁড়িয়ে বলে গেছেন রফি সাহেব। আচ্ছা, বাপিলের একটা আক্ষেপ ছিল দুর্গাপুরে। আপনাকে নিয়ে। হ্যাঁ, আমাকে যে একটা বাপিলারি, সত্যি ওনার সঙ্গে তো আমার বাড়ি খুব ছিল, তবে অপরেশ লাহিড়ী। অপরাজিতা আমাকে বোন করেছিল, ওই করে খুব সম্পর্ক ছিল। তো বাপি আমাকে একটা গান ঠিক করেছিল, ঘুটুর ঘুটুর গানটা আছে না? দালাল সিনেমার গান। হ্যাঁ, ওইটা আমাকে দিয়ে গানের ওর ইচ্ছা কথা ছিল। ছিল, হ্যাঁ। হ্যাঁ, তো সেই সময়ে মিঠুন চক্রবর্তীর কথা। হ্যাঁ গানটা, হ্যাঁ, তো যাই হোক গানটা আমাকে এই আক্ষেপটা রয়ে গেছে। ওই হলো না, মানে অন্য কেউ যে কোনো কারণে হোক, তারা সব কিশোর কুমারও একটা আক্ষেপ রয়ে গেছে। কিশোর আমার গানে সুর করবো ঠিক করেছিল, বললে যে আমি ওর গানে সুর দেবো, স্বপ্নার গানে। আমি তো দুটো গানের সুর আমি দেবো। কিশোর কুমার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে? কিশোর কুমারের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু খুব একটা কথা হয়নি, আচ্ছা তবে দেখা হয়েছিল একবার। আচ্ছা। আর সেই আমাদের নামটা কি সব ভুলে যায় আজকাল। কিশোর কুমারের গান, আমার গান করার কথা ছিল, করা হয়নি। আর বাপি লাহিড়ীর আমার রেকর্ড করার কথা ছিল, যখন ঠিক করলো তখন বাপির মা মারা গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে গানগুলো আমার আর করা হলো না। আমার বাপির মায়ের গানগুলো, পিতৃ শর্ত পালনেতে শ্রীরাম লক্ষণ যাইব নেতে, হাইরে সতী নারী সঙ্গে লয়ে ওরাম চললেন বনেতে, ওরাম বনে চলে গেল, আওয়াজ হচ্ছে। অযোধ্যায় কি কাণ্ড হলো। এই গানগুলো বাপি লাহিড়ীর মা বাঁশরী লাহিড়ী ওনার ছিল, তো উনি ওনার গানগুলো আমাকে দিয়ে করাবো ঠিক করেছিলেন, অনেক গান। তো সেই বছরই বাপি লাহিড়ীর মাও মারা গেল। আপনারও সেই জায়গায় আমারও কপালে হলো না, আমার কপাল। তারপর তো বাপি লতাজি, আপনাকে বীরভূমে লতাজি বলা হতো। হ্যাঁ, লতাজির সঙ্গে আপনার অনেকবার দেখা হয়েছে, সেই অনুভূতিটা, অভিজ্ঞতাটা share করুন। লতাজি বলেছিলেন যে আমাকে দেখার আগে এমন একজনের কাছে বলেছিলেন, খুবই আমার ক্লোজ সে। আচ্ছা তাকে বলেছিল যে আচ্ছা সে বোম্বেতে গান টান গেয়ে ইয়েতে এমন কে মেয়ে যে আমার থেকেও রেকর্ড বিক্রি হয়েছে তার বেশি। হ্যাঁ, আমার থেকেও বেশি রেকর্ড তার বিক্রি হয়েছে, কে এমন? হ্যাঁ, তখন সে বলেছিল হ্যাঁ এরকম আমার খুব ইচ্ছা থাকে দেখার। বাহ। যাই হোক দেখা হয়েছিল দেখা হওয়ার পর অনুষ্ঠানে, কি বলেছে? কলকাতাতেই দেখা হয়েছিল অনুষ্ঠানের সঙ্গে, আশীর্বাদ করলেন খুব। আর ছোট্টখাটো চেহারা ছিল তো, খুব ছোটখাটো দেখছে, আর গানের সাথে চেহারার মিল নেই। চেহারা দেখলে আমি বুঝতে পারবো না যে উনি ওনার এই গান ওই অত আমাদের ভেতরে যারা হয়ে আছে। বলতে না, এই রূপটা কোনো ভগবানের দেওয়া কিছু নয়, কিন্তু সেটার কোনো ইয়ে নয়, কিন্তু না দেখলে না দেখে তো আমরা শুনি অপূর্ব লাগে, মানে দেখতেও খুবই সুন্দর, গান শুনলে মনে হয়, কিন্তু তার ছিল না। হ্যাঁ, শর্ট ছিল, প্রথমত শর্ট ছিল, আর মানে বলা উচিত নয়, খুব একটু বিকৃত টাইপের চেহারা ছিল। না, নাকটা ওনার খুব বড় ছিল, এদিকে বড় এদিকেও বড়, মানে মুখের থেকে নাকটা বড়। ঈশ্বরের, হ্যাঁ, ও মানে ওনাদের বিচার করা আমাদের উচিত না। আমি এখনো প্রণাম করে বলছি, কিন্তু জানতে চাইলেন আমি সঙ্গ পেয়েছি, দেখেছি, তাই বললাম। এখনো আমাদের মধ্যে হ্যাঁ, আরতির সাথে প্রচুর প্রোগ্রাম করেছি, আশা ভোসলে আরতি গাইছিল, কিন্তু গাওয়া ঠিক না, গলা নেই। না, এখন আর আসছে না, অনুষ্ঠানে আসেন বটে, কিন্তু সেইভাবে গানের না করাই ভালো। অনেকদিন থেকেই এরকম অবস্থা, একটা যখন গ্রাফটা আস্তে আস্তে ওঠে সেখান থেকে বেরিয়ে যাবে। আমি যখন টপে ছিলাম তখনই আরতির গলা নষ্ট চলে গেছে, ওরা তো আমার সিনিয়র অনেক, তো আমি তো একদম টপে থাকতেই বন্ধ করে দিলাম। এটার কারণ হচ্ছে ধরুন আমার ভালো জিনিসটা থাক না, মানুষের মনে জোর করে, আর ওই ভালো গলাটাই মানুষের মনে কানে চোখে সবেতে লেগে আছে। যখন খেলোয়াড়ও একটা পিক আপ টাইমে থাকে, সেই সময় অবসর নেওয়াটা বোধহয় ভালো। এই সময় মিলে মানে
হয় কি ওই ওই জিনিসটা মনে থেকে যায়। কিন্তু আচ্ছা, আজকাল আপনি কি, পয়সার জন্য করে আজকাল বেশি, যে পয়সার জন্য সবাই সবাই যারা করছে পারছে না তবুও করছে পয়সা। আমার আবার পয়সা যত লোভ ছিল না, তো সেই জন্য আমি আপনি তো এখনো মানুষের সঙ্গে মেশেন, হ্যাঁ রাস্তায় বেরোন, বাজার করতে যান, সবার সঙ্গে গল্প করেন, জানি এখনো গল্প করে মঞ্চ আমার বাড়িতে যে আসে মঞ্চ তার শেয়ার সাথে করেন, মঞ্চে এমনি অতিথি যাই। হয়ে যদি কখনো আপনাকে হ্যাঁ কেউ ডাকে। যাই, কিন্তু গানটা না, গান তো আর আপনাকে গাইতে অনুরোধ পারি। করাও আমাদের কিন্তু কখনো যদি আমি কলকাতায় চাইও না যে আমার এই গলাটা শুনুন, একদম আমার সেই গলাটা মানুষের কানে লেগে পরিচিত আছে, হয়ে থাকে। মনে আছে। কিন্তু আপনাকে দর্শন পেয়ে যদি কিছু মানুষ সেটা স্বপ্নকে যদি ছুঁতে আমাকে চায়, কেউ নিতে চায়, ধরুন দেখবো এখনো বেঁচে আছেন উনি, তাকে দেখবো আমরা, হ্যাঁ। বা তাকে একটু আদর করবো, হ্যাঁ। এ করবো, সম্মান দেবো, সেটা আমি, তাতে আমি যেতে চান? রাজি আছি। হ্যাঁ, বেশ, সেটা বেশ। নিশ্চয়ই যাবো। যদি কখনো আমরা আমাদের যদি আমি, স্টুডিওতে হ্যাঁ, দেখা নিয়ে যেতে চাই আপনাকে, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই পেতে, নিশ্চয়ই যাবো। তাহলে গণপতি উৎসবে যদি আমরা আপনাকে আমাদের মঞ্চে নিয়ে যেতে পারি, আমরা খুব কৃতজ্ঞ হব আপনার কাছে। তবে গণপতি উৎসব আপনাদের কি গান বাজনা হয় নাকি? হ্যাঁ হয়, কিন্তু আপনাকে গান গাইতে বলবো না। আমাকে বলবেন না, আমার ছেলে খুব ভালো গায় গণপতি হ্যাঁ উৎসবে, নিশ্চয়ই, দেবজ্যোতি বাবুকে। ও খুব গণপতি উৎসবে যায়, ব্যাস ব্যাস, তাহলে তো প্রচুর ছেলেকে জায়গায় সঙ্গে গায়। নিয়ে আপনাকে আমাদের উৎসবের ওর নাম্বারটা আমরা নিয়ে নেবো। হ্যাঁ অতিথি শিল্পী আপনাকে মঞ্চে বসিয়ে আপনাকে সেদিন নাম্বারটা দিয়েছিলাম আমি। আমাকে। আপনাকে দিয়েছি। সুপারশাসিদার কাছে আছে। হ্যাঁ, নাম্বারটা নিয়েও ওর সাথে কথা বলুন, খুব ভালো লাগে। বেশ বেশ, আমরা এতক্ষণ বিটু বাংলায় শুনছি কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী শ্রদ্ধা স্বপ্না চক্রবর্তীর স্মৃতি রোমন্থনের কিছু গানের ইতিকথা, গানের জন্মকথা, ভালো লাগা, তার সেই যে পুরনো দিনের গানের স্মৃতিগুলো। সেই স্মৃতি তো আমরা গানটা শুনি, কিন্তু গানের পেছনে, ক্যামেরার পেছনে অনেক গল্প ঘটে থাকে, সেই ইতিহাস আমরা শুনছি। আমি সমস্ত শিল্পীর সাথেই অনুষ্ঠান করেছি। মানে সে আমি বললাম না আপনাকে যে ওই গানটা লতাজির, ওই গানটা যে সুর দিয়েছে আমাদের, নামগুলো ভুলে যায় কথা বলতে গেলে আজকাল। তারপরে উৎপলা সেন, উৎপলা সেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, হুম নির্মলাদের সাথে তো প্রচুর করেছি। মানে এরা একদম শেষের দিকে, তাও ওদের সাথে আমি প্রোগ্রাম করেছি। এখন যারা গান গাইছেন, এই পৌশালী বা এইসব এখনকার প্রজন্মে যারা লোকসঙ্গীতকে এখনো ধরে রেখেছেন, তাদের উদ্দেশ্যে আপনার তো মতো একটা ইদানিং কালে শিল্পীর, শিল্পী। তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে যদি আমাদের মাধ্যমে, যারা বাংলা গানকে এখনো বহন করে যাচ্ছে আস্তে আস্তে লোকসঙ্গীতকে? তাদের জন্য মেসেজ থাকবে, তারা মানুষ হোক, অচেনা অজানা কথাগুলো বলতে হয় না, মানুষ হোক, ভালোভাবে কথা বলুক, মানুষকে ভালোবাসুক, যারা তাদের শ্রোতা তাদেরকে আদর করতে শিখুক। ঠিক, শুধু ওই গান গাইলেই হয় না। শ্রোতাই ভগবান, হ্যাঁ নিশ্চয়ই, ভগবানকে ভালোবাসতে হবে। নিশ্চয়ই। ও আমাকে চিনতে পারেনি, আমার মতো শিল্পী কে জানে কার গান এটা, গান গাইছে তাই আমার গান গাইছে, অথচ বলেছে গানটা কার বলুন তো, তা জানি না। ঠাকুর জামাইয়ের বাড়িতে, আচ্ছা, মানে হ্যাঁ। সেভাবে বই শিউরিতে আসার পরে আমার পা দুটো জড়িয়ে ধরেছে। পৌশালী, যদি হ্যাঁ দিদি, আমি খুব ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি এরকম, আমি না রে ওগুলো ছেড়ে দাও, ছেলে মানুষ তোমরা, এখন অনেক ভুল হবে তোমাদের, তবে চেষ্টা করো সব কিছু ঠিকঠাক রাখার, ভালো রাখার, তাহলে নিজেরই যেহেতু লোকসঙ্গীত নিয়ে হ্যাঁ। তোমাদের বিচরণ, ভালো মানুষের সঙ্গে মেশো, মানুষকে ঠিক। সবাইকে সম্মান দিও, ছোট বড়। আমি একটা অনুষ্ঠানে গেছি, এটা নবদ্বীপের দিক, স্টেজে উঠবো, তখন দেখবেন স্টেজে কী করে উঠবো, এত বাচ্চা শোয়ানো রয়েছে স্টেজের ওপরে, কেন আমি তো, বাচ্চা শোয়ানো আছে? হ্যাঁ প্রচুর ছোট ছোট বাচ্চা। আচ্ছা, আমি বললাম যে আমি কী করে উঠবো, এত বাচ্চা শোয়ানো আছে। তো বললেন আপনি উঠুন একবার, নিয়ে আমি সাইডে উঠে যাই, দাঁড়িয়েছি এক পাশে। কেন আপনাদের এই বাচ্চাগুলোকে এখানে স্টেজে শুয়ে দিয়েছেন কেন? তো বললো আপনার পায়ের ধুলো নেওয়ার জন্য। কোন জায়গা এটা? অন্তত 25-30-40টা বাচ্চা হবে। আপনার পায়ের ধুলো নেওয়ার জন্য বাচ্চাগুলো শুয়ে দিয়েছে? আমি হাঁ হয়ে গেলাম, যে বললো যে আপনি তো ভগবান, আপনিই তো ভগবান, আপনি জ্যান্ত ভগবান, আপনাকে দেখতে পেয়েছি, আমরা পাচ্ছি, আর আপনার পায়ের ধুলো ছেলেগুলো নেবে, গায়ে লাগবে, সেই জন্য শুয়ে দিয়েছি। এগুলো ঘটনা, শুনে আমার গায়ের লোম খারাপ আমার হয়ে গেছে। জীবনের ঘটনা, এগুলো নানা রকমের ঘটনা। এক জায়গায় গেছি, সেখানে বলছে একটু গায়ে হাত দেবো, হ্যাঁ দাও, এমনি টিপে দেখছি, হ্যাঁ রে কিন্তু মানুষ মনে হচ্ছে, আমাদের মতোই তো মানুষ মনে হচ্ছে।
তাহলে হ্যাঁ কী ভেবেছিলাম আমাকে মানুষ নয়, বলছে না মানে আমি কথা বলাতে এত খুশি। এক জায়গায় একজন বলছে আপনার কত বয়স, আমি বললাম, আপনি বললেন আমার কত বয়স। আমি বললাম, ছেলে একজন ভদ্রলোক, আমি বসে আছি, আরও অনেকে রয়েছে, সকালে খাবে। তখন আমার বয়স আরও অনেক কম, আমি বহুত ছেলে মানুষ তখন। আমি বললাম, ভুল করলেন দাদা, আর একটু বেশি। আর হই হই হাসি, যারা বুঝতে পেরেছে তারা খুবই হাসছে। মানে ও ঘাবড়ে গিয়ে আমাকে এই কথা বলে ফেলেছে। মানে আমাকে সামনে পেয়ে, এত কাছে পেয়ে আমার সাথে কথা বলছে, ঘাবড়ে গিয়ে কি বলবে ঠিক করতে হবে, আমার বয়স 100 বছরের উপর বলে দিল। মানে কি বলবে ঠিক করতে পারছে না আর কি। আচ্ছা দিদি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই এবার। আপনি তো জনগণের ভালোবাসায় আপ্লুত হয়েছেন প্রচুর। প্রচুর, এবং প্রচুর সম্মান পেয়েছেন হ্যাঁ জনগণের কাছ থেকে। নিশ্চয়ই। কিন্তু সরকারি সম্মান এবং সরকারি সহযোগিতা, এই ব্যাপারে আপনার সরকারি সম্মান বলতে একটা পেয়েছি, মমতা দি দিয়েছিলেন, ওই কি সঙ্গীত কি যেন নাম, ওখানে ওখানে লেখা আছে। হ্যাঁ ওই যে ওইখানে আছে মেটোটা, ওতে লেখা আছে। তা উনি সে কি একটা আরো প্রথম দিকে শুরু করেছিলেন না, অনেক বছর আগে, 13 সালে বোধ হয়, সঙ্গীত কি একটা, তখন উনি একটা দিয়েছিলেন, ওই একটা মেমেন্টো, আর যাতায়াত খরচা ফরচা গাড়ি সব দিয়েছিলেন, আর 1 লাখ টাকা দিয়েছিলেন। ওটা একটা চেক। HMV এখনো আপনাকে মনে রেখেছে? হ্যাঁ এমনিতে তো আছে, চেকও আসে। হ্যাঁ এখনো সেই হ্যাঁ চেক এটা আসে। এই কিছু জায়গায় 80,000 একটা চেক এলো। আচ্ছা আচ্ছা। আপনি কি মনে করেন আপনার মতো শিল্পী, জনগণ যেখান থেকে আপনাকে বীরভূমের লতা এবং লতাজি আপনাকে স্বীকৃতি দিয়েছে, সেই জায়গা থেকে আপনি কি সরকারের তরফ থেকে সেই যোগ্য সম্মান পেয়েছেন? না তো অভিমান আমি বলছি না জানাবেন কোনো, হ্যাঁ সেরকম ভালো কোনো সম্মান একবার তো মমতাদি ওইটা দিয়েছিলেন। তাছাড়া এমনি সম্মান আমি মানুষের প্রচুর পেয়েছি, প্রচুর আদর ভালোবাসা সম্মান, অনেক জিনিসপত্র মেমেন্টো প্রচুর দিয়েছে সব জায়গাতে মানুষ। কিন্তু সরকারি কোনো ভালো পুরস্কার বা আমার মতো একটা শিল্পী শেষ জীবনে একটু কষ্ট পাচ্ছি, যে কোনো বিষয়ে খোঁজ খবর নেয়, এগুলো করে না। বা আমি নিজেও গেছি, ডিএমের কাছে গেছি, আপনাদের কাছে বলতে না সবই বলছি, আমি বলবো যে আমি খুব একটু অসুবিধায় পড়েছিলাম আরও বেশি, এখন একটু কোনো রকমে দাঁড়িয়েছি। মানে আপনার বললাম না বউ সব নিয়ে জুটিয়ে চলে গেছে, তার আগেই ওই নাতিটা চলে গেল, ওকে ট্রিটমেন্ট করাতে অনেক খরচা হয়। তারপরে আপনার দাদা অসুখে পড়ে গেল, ওই যাওয়ার পরে সেই এত অসুখ হলো, আপনার দাদা কিডনি ফেল করলো, 2টো কিডনি। তারপরে সে দিন এইখানে ডায়ালিসিস হতে, গলায় ফুটো করে, আর এত খরচা। একটা ইঞ্জেকশনের দাম প্রতিদিন চলতো 8,500 টাকা পার ডে। ওই ইঞ্জেকশন চলেছে 1.5 মাস। তারপরে অন্যান্য ইঞ্জেকশন 19টা করে ট্যাবলেটগুলোই কোনোটা 125-130 করে দাম একটা। মানে করতে শেষে ছেলে বললো, মা আর তো কিছু নাই, কী করবো? তখন বাবা বেঁচে আছে। বাবা আমি তো আছি, তোমাদের মা আমি তো আছি, আমার কিছু গয়না আছে, এখনও আছে গয়না, সব নিয়ে গেছে অনেক, তাও আছে। বাপের বাড়ি তখনকার দিনে তো গয়না দিত অনেক মেয়েদের, বাপের বাড়ি খুব অবস্থাপন্ন, কিছু গয়না আছে বাবা, ভেবো না। একটা একটা করে গয়না দিয়ে আমরা বিক্রি করার টাকা লোকের কাছে হাত পেত না, কারোর কাছে হাত পেত না, ধার করো না। ধার করলে ভাবে কি বাবা মা আমার মাথার উপর ধারটা চাপিয়ে দিয়ে গেছে, আমাকে শোধ করতে হবে, ধার করো না। এগুলো থাকতে কারো ধার করবে? তুমি এগুলো যটা লাগে দাও, একটা একটা করে বিক্রি করো, যে টাকা পাচ্ছ তাই দিয়ে বাবার চিকিৎসা করো। ওইটা ভাই আমি করেছি, 1 টাকা আমার কারো কাছে ধার নেই, মাথা নিচু নাই কারো কাছে। ওই জন্যে একবার ডিএমের কাছে গেছিলাম প্রথমে, যে আমার শুনেছি আপনাদের কোনো ইয়ে আছে, অপশন আছে। হ্যাঁ আছে, সেটা যদি আমার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ আমি এমনি কিছু চাইছি না আপনাদের কাছে, যদি থাকে আমি শুনেছি আছে, তাহলে সেটা যদি আমার ক্ষেত্রে দেওয়া যায় একটু যদি দেখেন। ডিএম আমার বন্ধু ছিল, এখন যে ডিএম আছে উনি খুব ভালো গান করেন, এই ডিএম সহযোগিতা করেছিলেন, ভালো কিচ্ছু করেন, উনি ফোন করলেন। এভাবেই বহু শিল্পী এখনো যারা কষ্টে এরকম নীরবে নিভৃতে আড়ালে অন্তরালে কষ্ট পাচ্ছেন, সব ইতিকথা হয়তো আমরা জানি না,
কিন্তু যাদের জন্য আজ বাংলা গর্ব অনুভব করে, যাদের জন্য আমাদের কান এখন আনন্দে ভরে ওঠে, যাদের গান শুনে নাচ করে এ প্রজন্ম আনন্দ পায়, তাদের চোখের জল কিন্তু আমাদের কাছে অনেক ব্যথা দেয়। সুতরাং যদি কেউ কোথাও এরকম শিল্পীদের ব্যথার খবর পেয়ে থাকেন, আপনারা সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান, অন্তত এসে দাঁড়ান, ভালোবেসে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আমাদের কৃতজ্ঞতা এবং প্রাপ্তিবোধে তাদের এটাই হবে, শুধু মানুষের ভালোবাসা। আমরা এই যারা সারা জীবন গান দিয়েছেন তাদের চোখের জল আমরা অন্তত দেখতে চাই না। শেষ বয়সটা সকলেরই একটা সময় ফিরবে, কিন্তু কষ্টে যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আজ আমরা অত্যন্ত আপ্লুত, শ্রদ্ধেয় এই কিংবদন্তি মানুষটার কাছে আসবার জন্য বিটু বাংলার তরফ থেকে অনেক দিনের একটা স্বপ্ন আমাদের আজকের পূর্ণ হলো। আজকে দিদির পায়ে আমরা প্রণাম জানিয়ে সরস্বতীকে প্রণাম জানালাম। আমার এই ছোট্ট সাংবাদিক জীবনে আমার সহকর্মী যারা রয়েছেন, আমার ক্যামেরায় রয়েছেন আমাদের হরিহর মণ্ডল। আমরা শেষ প্রশ্ন, অনেকক্ষণ কথা বললাম দিদি আপনার সাথে। আমরা ভীষণভাবে আপ্লুত। আপনি আপনার জীবন কাহিনী থেকে গানের যে জার্নি, সেই জার্নি আপনি এত সুন্দর করে আমাদের কাছে প্রকাশ করলেন, সত্যি আমরা অভিভূত। আপনার কি মনে হয় না যে সমস্ত শিল্পীদের আজকে পদ্মভূষণ বা আদার্স কিছু দেওয়া হচ্ছে, আপনিও পদ্মভূষণ পাওয়ার যোগ্য? হয়তো নই বলে দেয়নি, কিন্তু যারা বিচার করছে তারা হয়তো আমাকে যোগ্য মনে করছেন না, তাই দেয়নি। এটা কি আপনার আক্ষেপ? ধরুন আক্ষেপ খুব বলবো না, তবে হ্যাঁ না আপনার সেটা হয়তো আমরাও মনে করি, হয়তো আপনারাই সেটা ভাববেন, যে যুগে আমি আপনি ভাববো না। বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, বাংলা গানকে বাঁচিয়ে রেখেছেন জনগণের কাছে, সেই পরিপ্রেক্ষিতে আপনার পদ্মভূষণ পাওয়া উচিত ছিল, এটা আমরা মনে করি। যাক, আমরা আমাদের মতো করে আমাদের চ্যানেল, আমার ওতে কোনো দুঃখ নেই। মানুষ আমাকে এত ভালোবেসেছে, সেই পাওয়াটাই পাওয়া। আমার ছেলেকে বলি, বাবা পয়সা বেশি না পাও, কিন্তু ওই যে হাজার হাজার মানুষকে আনন্দ দিচ্ছ গান গেয়ে, তাদের প্রতিটি চোখ মুখ নাক কান তোমার দিকে তাকিয়ে থাকছে। একটা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ থাকে, প্রত্যেকে একটা লোকের দিকে চেয়ে আছে, একজনের দিকে চেয়ে আছে। এর হাতে দিচ্ছে, আনন্দ করছে, ফোন করে জানাচ্ছে, ফেসবুকে সব ওরাই করে, জানাচ্ছে তোমার গান ভালো লেগেছে, এই গানটা করো। তারপরে এর চেয়ে পাওয়ার কিছু নেই বাবা। পয়সা বহু লোকের আছে, কোটি কোটি মানুষের পয়সা আছে, কিন্তু এই পাওয়া কিন্তু সবারই নেই। কাজে এই যা পাচ্ছ, কালকেও বলেছি, এই যা পাচ্ছ এর থেকে পাওয়ার আর কিছু নেই। কাজে আমাদের সহযোগী অন্য কোনো আফসোস নেই। উনি একটা বক্তব্য রাখবেন। তো এই যে বিখ্যাত সৃষ্টিশীল সৃজনশীল মানুষ এবং আমাদের 80-র দশক থেকে যেভাবে বাংলা গানের জগৎকে সমৃদ্ধশালী করেছে এবং সবথেকে বড় মাধুর্যতা ছড়িয়ে রয়েছেন, যেখানে আমাদের লতা মঙ্গেশকরজি, যিনি যাকে বীরভূমের লতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, সেই রকম প্রাচুর্য এবং গানের ক্ষেত্রে যে অভিভূত একজন শিল্পীকে আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে কি আবেদন রাখতে পারি না যে তাদের ক্ষেত্র থেকে, ওনার মুখ থেকে এই ব্যাপারে আমাদের কিছু নেই, কিন্তু আমাদের বক্তব্য রয়েছে যে এমন অনেক ধরনের শিল্পী যারা পদ্মবিভূষণ পাচ্ছেন বা পদ্মশ্রী পাচ্ছেন, সেই জায়গায় ক্ষেত্রে, সেই ভাবনার ক্ষেত্রে, সেই বিচারের ক্ষেত্রে আমরা যেমন জনসাধারণের ক্ষেত্রে এই দায়বদ্ধতা রাখছি, এবং আমি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের কাছেও সেই আবেদন রাখছি একজন বীরভূমবাসী হিসেবে এবং গর্বিত মানুষ হিসেবে, যে বীরভূমের এই রাঙামাটির জায়গায় ওনার যে প্রাণচঞ্চল যে গানের সৃষ্টিশীল সৃজনশীল, একবারে গ্রামের অন্তরতম জায়গাতে গিয়ে যারা সমাজে পিছিয়ে আছে, যে অন্তর্য সমাজের লোক, সেই সকলদের মধ্যে উনি ঘিরে গিয়ে সমাজকে সৃষ্টিশীল একটা ভাবনা তৈরি করেছেন এবং বর্তমান সমাজের যে অপসংস্কৃতির ধারার ক্ষেত্রকে
উন্মেষিত হয়েছে, সেই অপসংস্কৃতির যুগে দাঁড়িয়েও যে সংস্কৃতির সৃষ্টিশীল কালচার তিনি যেভাবে বয়ে নিয়ে যাচ্ছেন এখনো, সেই ক্ষেত্র ধারাকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। এবং সেই রক্ষা করার ক্ষেত্রে তার কি একটি বা তার যে সরকার ক্ষেত্রগুলোতে যে ধরনের সহযোগিতা করেন, ভারত সরকারি হোক আর পশ্চিমবঙ্গ সরকারি হোক, আমরা দুই সরকারের কাছে আবেদন রাখছি যে তার জীবদ্দশায় তাকে যেন একজন স্বীকৃতি দেওয়া হয়, তাকে স্বীকৃতি দাও। এইটাই আমাদের আবেদন। এবং বিটু বাংলার পক্ষ থেকে এইটুকুই আমি আবেদন জানাচ্ছি একজন সাধারণ সমর্থক হিসাবে। আমি সবাইকেই বলি যে মানুষ হও, মান আর হুঁশ নিয়ে মানুষ, সেইটা যদি থাকে তাহলে বুঝতে পারবে, আর কিছু দরকার হয় না। স্বপ্না চক্রবর্তী এটা ছাপা শাড়ি পরে স্টেজে উঠে যেত, তাতেও কিন্তু হই 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 করে সবাই একবার বলতো না যে খারাপ গাইছে বা কিছু করছে, শাড়ি দেখতো না, সাজগোজ দেখতো না। এই ঘটনা যে আমার জীবনে অনেক ঘটেছে। হেমন্তদা এক পাশে বসে আছে, এক পাশে ভূপেনদা বসে আছে, মাঝখানে আমি বসে আছি বসুশ্রী সিনেমা হলে। মন্টুদা একটা করে প্রোগ্রাম করতেন পয়লা বৈশাখ, তখন আমি সবে মানে নাম করেছি, উঠেছি আর কি। আমার তো একটা গানেই আমি আকাশে উঠে গেছি। তো বসে আছি, হঠাৎ এক ভদ্রলোক এলেন। অনেক গল্প আছে আমার জীবনে। ভদ্রলোক দেখতে খুব সুন্দর, পাতলা ফর্সা, পাতলা ফিনফিনে ধুতি আর পাঞ্জাবি পরে, পয়লা বৈশাখ সবাই ধুতি পাঞ্জাবি পরতো, পরে এলেন। এসে সামনে একটা টেবিল দাঁড়িয়ে আছে, আর আমার মাথাতে এমনি করে ভূপেনদা এমনি করছে হাত দিয়ে। নিয়ে আমাকে সবাই ছোট বলে খুব ইয়ে করতে আর কি, মানতো সবাই। আমি হেমন্তদার সুরে গান গেয়েছি, বসে গান শিখেছি হেমন্তদার কাছে। কোনো ডুয়েট হেমন্তবাবুর সাথে, হেমন্তবাবুর সাথে কোনো ডুয়েট হয়েছিল? না, ডুয়েট গাইনি। অন্য ইমানদারের সাথে গেছি, এর সাথে মানবদার সাথে গেছি। তো সেই বসে আছি, এক ভদ্রলোক এলেন। উনি বলছেন যে হ্যাঁ গো, হেমন্তদাকে বলছেন, হ্যাঁ গো হেমন্ত, ওই বড় লোকের বেশি গান হয়ে গেছে এখানে, আরও প্রচুর শিল্পী বসে আছে ঘরে। তার আগে আমাকে প্রচুর ঠাট্টা করেছে, আমি খুব কেঁদে এসেছি। তার আগে কেন ঠাট্টা কেন করলো? ঠাট্টা করেছে এরকম সুতি ছাপা শাড়ি পরে চলে গেছি, এটা বড় অনুষ্ঠানে 14-15 টাকা দেওয়ার শাড়ি পরে জানি না তো, বুঝি না তো সব কিছু, জানি না। আর আমাকে নিয়ে সবাই মাতামাতি করছে, সবাই ভালোবাসছে। শাড়িটা যে আমি পরতে সব জানি না, যা একটা পরে চলে গেছি। এইরকম কেউ পরে আসে, সবাই আমাকে ঠাট্টা করছে, নিয়ে এলেই পারতে এখানে পড়তে, এখানে বেড়াশি পড়তে হয়, দেখছো না সবাই পড়েছে। আমার তো খুব কান্না পাচ্ছে, বয়সটা কম, ছেলে মানুষ, খুব কান্না আসছে যে সত্যিই তো আমার এইরকম শাড়ি পরে এসেছি, কী হবে, আর তো ছাড়ার জায়গা নেই, এই পরেই আমাকে উঠতে হবে স্টেজে। নিয়ে ভদ্রলোক তাকে তো এসে বলছে যে এরকম ব্যাপার হয়ে গেছে গান। তো ভুবনদা বলছে কেন, তোমার তো বিষয় না, দেখো আমি বম্বে থেকে উঠে প্লেনে আসছি শুধু ওর গান শুনবো বলে। তা বুঝলাম যে ওদের বন্ধু ইয়ে হবে, কথার কথা শুনে হেমন্তদা এই তো বন্ধু। তারপর জানলাম উনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধী। তো উনি বলছেন দেখো বলো, সত্যি করে বলো তো হয়ে গেছে কিনা। তখন বলছে তুমি দেখবে না কি দেখে, দেখবো তো নিশ্চয়ই, যেভাবে পারি। গান হয়নি তো, সে না গান হয়নি বলে আমার মাথাতে হেমন্ত এমনি করে দেখিয়ে বলছে এই দেখো। আমি বসে এই সোফাতে বসে আছি, সামনে দাঁড়িয়ে ভদ্রলোক আমাকে অবস্থাটা দেখলো, দেখে বলছে না 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 পরিষ্কার না। তখন হেমন্তদা ভূপেনদা বলছে হ্যাঁ হ্যাঁ, না না নয় হ্যাঁ হ্যাঁ, এই সেই বড় লোকের বিটি। ভদ্রলোক খানিকটা আমাকে হাঁ করে দেখে কোনো কথাই বলতে পারছেন না, মানে ওই অবস্থায় দেখবে আমাকে। সেখানে সব দারুণ দারুণ সাজগোজ করে আরও মেয়েরা ছেলেরা সব বসে আছে, সব প্রচুর আর্টিস্ট বসে আছে, তারা সেখানে হাঁ করে দেখছে আমাকে। হেমন্তদা ভুবনদা নিয়ে মাঝখানে বসে আছে, আমি চুপ করে আছি। উনি খানিকে চুপ করে না, এই বড় লোকের বেশি। ভুবনদা বলছে হ্যাঁ এই বড় লোকের বেশি, মানে গরিবের অনুভূতি। হ্যাঁ, মানে বড় লোকের বেটি গরিবের মতো গেছে বলে সেই যন্ত্রণাটাও কিন্তু তিনি আমাদের মধ্যে শোনালেন। সবাই দুটো করে গান গাইছে, আমাকে 5খানা গান গাওয়া করালেন সেদিন। হ্যাঁ স্টেজে আমাকে মন্টুদা বলছে না না গাইতে হবে। সেখানে সন্ধ্যা মুখার্জি থেকে আরম্ভ করে
সমস্ত আর্টিস্ট আছে প্রকৃতি যশা এবং সকলে সব আর্টিস্ট ওখানে যেত এবং দুটো করে গান গাইছে পয়লা বৈশাখ একটা বিরাট সারাদিনের অনুষ্ঠান, খাওয়া দাওয়া সব ওখানে। ওই গানটা হয়েছে। আর এই মিলেনিয়াম যেবার হলো 2000 সেবার, হ্যাঁ সেবার আমাদের ইয়েতে হয়েছিল তো ওই সল্লেক না স্টেডিয়ামে, নেতাজি। হ্যাঁ ওই স্টেডিয়ামে একটা প্রোগ্রামই হয়েছে, আগে পরে আর কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত হয়নি, গানের প্রোগ্রাম। তো 3খানা স্টেজ হয়েছিল, 2 লাখ লোক হয়েছিল। আসলে সল্লেক যুব ভারতী গ্রাম। হ্যাঁ হ্যাঁ বোধ হয়, ওই যে যাই হবে ও তাই হবে। সুভাষ চক্রবর্তী করলেন। হ্যাঁ 2 লক্ষ লোক হয়েছে, সুভাষদা খুব ভালোবাসতেন আমাকে। তা আমি উঠলাম, একটা প্রোগ্রাম করে এলাম হলদিয়াতে, করে ওখানে ঢুকলাম, নিয়ে প্রোগ্রাম সবাই তো আমি যখন একটা একটু হয়েছে করে উঠছে সবাই, মানে এসে গেছে আর কি। এসে গেছেন, হ্যাঁ। যাই হোক তারপর প্রোগ্রামে উঠলাম, 5টা গান গাওয়া করালো, ছাড়বে না কিছুতেই। আর চারিদিকে এবার সব ইয়ে হচ্ছে, মানে সবাই ছবি নিচ্ছে, নানা রকম কাজ চলছে। তো ওখানেও আমি ওই গান ইয়ে করে গিয়েছিলাম 5খানা, 5টা গান গাইতে 5টা গান গাইতে হলো আমাকে। এবং যখন ওই 2000-এর মিলেনিয়ামটা ইয়ে হলো, বলটা যখন পড়ছে তখন ওরা সব আর্টিস্ট ছিল, কিন্তু আমাকে ওই সময় তুলেছে স্টেজে। ও মানে আমাকে দিয়ে আমি গান গাইছি আর ওটা নামছে, আহা, মানে কি অদ্ভুত অনুভূতি আপনার। প্রচুর আমার জীবনে এইভাবেই বললাম না, তিনি সম্মান পেয়েছেন। হ্যাঁ প্রচুর সম্মান আর পেয়েছি। বাংলার মানুষ তাকে বুকে আরে আঁকড়ে রেখেছেন, এটা আমার গণতন্ত্রের কোনো স্বীকার দুঃখ করছেন। হয় না, এই যে আমরাও আমাকে সেই কেউ গর্বে গর্বিত। আজকে শ্রদ্ধেয় দেখে শিল্পীকে না বা দেয় না। আমাদের তরফ থেকে শুধু তার যে কদিন বাঁচবেন সুস্থ শরীরে হাসি মুখে এভাবে তিনি বেঁচে থাকুন, আমাদের সকলকে আশীর্বাদ করুন। আর বাংলা গানকে, গানের জগতে তার সরকার তো সুর, কোনো খবরই তার নেই। কণ্ঠ যেন সুন্দরভাবে ঝরে পড়ে। সবাই আপনাকে আমরা আবার প্রণাম জানাই দিদি, আপনি ঠিক ভালো আছে, থাকুন। মানে বারবার ঠিক আছে, সরকার কোনো খবরই নেয় না, কোনো কিছুই করে না, আমার কোনো আফসোস নেই।